শুরুতেই আমাদের একটি বাচ্চাকে দেখানো হয় যার নাম ইউয়ান। সে শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে কেঁদে কেঁদে তার বাবা মাকে ডাকছে। আর এখানেই আমাদের পুরো শহরের দৃশ্য দেখানো হয়। পুরো সিটি ধ্বংস হয়ে গিয়েছিল, সব জায়গায় আফরাতাফরি বিশৃঙ্খলা লেগে গিয়েছিল। এরপর ব্যাকগ্রাউন্ডে আমরা ইয়াং এর কথা শুনতে পাই। লোকটি হচ্ছে সেই শিশু ইউয়ানের বাবা। সে বলছিল যে গাছগুলো আমাদের প্রাণ বাঁচাতো, মানুষকে ছায়া দিত, আজ সেই গাছগুলোই মানুষের জীবনের শত্রু হয়ে উঠেছে, যেগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং তারা পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলছে। এত বাজেভাবে তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে যার কারণে আবহাওয়া বদলে গেছে। তারা খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর 80% জায়গা নিজেদের দখলে নিয়ে নিয়েছে, যার ফলে অসংখ্য মানুষ মারা গেছে এবং কতজন বেঁচে আছে তাও জানা নেই। আমি এবং আমার মেয়ে ইউয়ান খুব কষ্টে জীবন কাটাচ্ছি। এটাই ভাবছি হয়তো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর 2 বছর পরের দৃশ্য দেখানো হয়। এখন সেই বাচ্চা ইউয়ান তার বন্ধুদের সাথে খেলছিল, কিন্তু তখনই সেখানে ইউয়ানের বাবা ইয়াং চলে আসে। সে খুব রাগান্বিত হয়ে তাকে বলে, আমি তোমাকে নিষেধ করেছিলাম, তুমি আবার কেন ঘর থেকে বাইরে আসলে? তখনই তারা তাদের কুকুরের চিৎকার শুনতে পায়, তাই সে তার পিছে পিছে দৌড়ায়। ইয়াংও তাকে থামানোর জন্য তার পিছে যায়। তারা দৌড়াতে দৌড়াতে এমন একটি জায়গায় চলে আসে যেখানে গাছের ডালপালাগুলো খুবই বিপজ্জনক হয়ে একদম মাকড়সার জালের মতো লাগছিল, আর সেই ডালপালাগুলো এমনভাবে নড়ছিল যেন সেগুলো জীবিত। এখন বাবা মেয়ে তাদের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে দৌড়ানো শুরু করে, কিন্তু সেই বিপজ্জনক গাছগুলো তাদের পিছে পড়ে যায়। আর এই গাছগুলো এত বড় ছিল যে দেখতে ড্রাগন সাপের মতো লাগছিল, কিন্তু তবুও তারা বাবা মেয়ে যে কোনোভাবে বেঁচে তাদের ঘরে ফিরে আসতে সক্ষম হয়। এরপর সে তার মেয়ে ইউয়ানকে ঘুম পাড়িয়ে তার ঘড়িতে একটি ট্র্যাকার লাগিয়ে দেয়। এরপর সে রেডিওর মাধ্যমে কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ওপাশ থেকে সে কোনো রেসপন্স পায় না। আর এরই মধ্যে ইয়াং এর ঘুম চলে আসে, যেখানে সে একটি স্বপ্ন দেখে যে কিভাবে এসবের শুরু হয়েছিল। স্বপ্নের মধ্যে ইয়াং, তার স্ত্রী এবং তার মেয়ে একটি গাড়িতে ছিল। আসলে ইয়াং এর স্ত্রী একজন সায়েন্টিস্ট ছিল। সে তার টিমের সাথে একটি প্রজেক্টে কাজ করছিল, কারণ ইদানিং যেভাবে গাছ কাটা হচ্ছিল তাতে দিন দিন পৃথিবীতে গাছের সংখ্যা অনেক কমে যাচ্ছিল। ইয়াং এর স্ত্রী তার প্রজেক্টে এমন একটা জিনিস বানাচ্ছিল যা দিয়ে ছোট ছোট চারা গাছগুলো কিছুদিনের মধ্যেই বড় বড় গাছে পরিণত হবে। কিন্তু তখনই অন্য এক সায়েন্টিস্ট ইয়াং এর স্ত্রীকে একটি খারাপ খবর দেয়। সে বলে যে আমাদের প্রজেক্ট ফেল করেছে। যে চারা গাছগুলোকে আমরা বড় গাছ বানাতে চেয়েছিলাম সেগুলো আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এখন তারা খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং চারিদিকে ছড়িয়ে পড়ছে। আস্তে আস্তে তারা প্রাণঘাতী হয়ে উঠছে এবং এটি মানুষের জন্য বড় বিপদ। তারপর দেখতে দেখতে সেখানে হুলুস্থুলুস পড়ে যায়। আলাদা আলাদা জায়গা থেকে খুব বিপজ্জনক ধরনের জিনিস আসতে থাকে, কিন্তু এর মধ্যেই ইয়াং এর চোখ খুলে যায় এবং এখানে সত্যি সত্যিই গাছের ডালপালা মাটি থেকে বের হয়ে ইউয়ানকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। এখানে ইয়াং তাকে বাইরে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু সে এতে ব্যর্থ হয়। এরপর সে ইউয়ানের ঘড়িতে থাকা ট্র্যাকারের সাহায্যে তাকে খুঁজতে শুরু করে। ট্র্যাকার অনুযায়ী সে ইউয়ানকে খুঁজতে খুঁজতে একটি বিল্ডিংয়ে চলে আসে। এখানে ইউয়ানের ঘড়ি মাটিতে পড়ে থাকতে দেখা যায় এবং তখনই সে ইউয়ানের গলার আওয়াজও শুনতে পায়। এরপর ইয়াং সেই আওয়াজ অনুসরণ করে ইউয়ানের কাছে পৌঁছে যায়, যেখানে ইউয়ান একটি লাইট বা টর্চ দিয়ে গাছগুলোকে তাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু দেখতে দেখতেই সেই লাইটের ব্যাটারিও শেষ হয়ে যায়। তখন ইয়াং তাকে নিজের হাতে থাকা টর্চটি দিয়ে দেয়, কিন্তু এখনো সেই বিপজ্জনক ডালপালাগুলো তাকে আঁকড়ে ধরেছিল। কিন্তু তখনই ইয়াং একটি ফায়ার এক্সটিংগুইশার তুলে দেয়ালে আঘাত করে, যার ফলে দেয়াল ভেঙে যায় এবং সেখানে সূর্যের আলো আসতে শুরু করে। যখনই সূর্যের আলো আসে সেই ডালপালাগুলো তাকে ছেড়ে দূরে সরে যায়, কিন্তু নিচে পড়ে যাওয়ার কারণে ইয়াং আঘাত পেয়েছিল, তাই সে জ্ঞান হারাতে থাকে। কিন্তু তখনই ইয়াং আরেকটি ভীষণ দেখতে পায়, যেখানে ইয়াং এর স্ত্রী তাকে বলছিল এই গাছপালাগুলো মানুষের জন্য বিপজ্জনক, কারণ এই ডালপালাগুলো জীবন্ত প্রাণীতে রূপান্তরিত হয়েছে আর এদেরকে বাধা দেওয়ার মাত্র 2টি উপায় রয়েছে। একটি হলো ইউভি লাইট এবং অপরটি হলো সানলাইট অর্থাৎ সূর্যের আলো। কিন্তু তখনই হঠাৎ করে ওখানকার দেওয়াল ভাঙতে শুরু করে এবং দেখতে দেখতে সেখান থেকে ডালপালাগুলো ভেতরে চলে আসে, যেগুলো ইয়াং এর স্ত্রী এবং তার মেয়ে ইউয়ানকে ধরতে থাকে। এখানে ইয়াং তার স্ত্রীকে ডালপালাগুলোর হাত থেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইয়াং এর স্ত্রী তাকে বলে আমাকে নয়, ইউয়ানকে বাঁচাও। এরপর ইয়াং তার স্বপ্ন থেকে বাইরে চলে আসে।
কিন্তু তখন সেখানে এক ফিমেল সোলজার লিমো চলে আসে এবং সেই ডালপালাগুলোর সাথে লড়াই করতে শুরু করে এবং দেখতে দেখতে অন্য সোলজাররাও সেখানে চলে আসে। তাদের মধ্যে একজন সোলজার বেশ বড় একটি ডিভাইস অ্যাক্টিভেট করে যেখান থেকে অনেক তীব্র ইউভি লাইট বের হতে থাকে, যার কারণে সেই ডালপালাগুলো এখান থেকে দূরে সরে যায়। এরপর সোলজারদের লিডার তার কমান্ডারের সাথে যোগাযোগ করে তাকে জানায় যে এখানে দুজন মানুষ এখনো জীবিত আছে। তখন আমরা দেখতে পাই সেই সোলজারদের কাছে একটি ডিভাইস রয়েছে। ইয়াং তাদের কাছে এই ডিভাইস সম্পর্কে জানতে চায় যে এটি কি জিনিস। এতে সোলজার তাকে বলে যে এটি হচ্ছে আমাদের শেষ ভরসা, যার সাহায্যে হয়তো পৃথিবী আগের মতো হয়ে যেতে পারে। তখন সেই ফিমেল সোলজার লিমো তাকে বলতে শুরু করে যে আসলে আমরা জয়েন্ট ফোর্সে কাজ করি। সায়েন্স একাডেমির হিসাব অনুযায়ী এই গাছগুলো আরো বেশি বিপজ্জনক ও শক্তিশালী হয়ে উঠছে, আর মাত্র 2 দিন পরেই এরা আরো বেশি বিপজ্জনক ও মারাত্মক হয়ে যাবে। এর জন্য আমাদের প্ল্যান হলো এই ডিভাইসটি, যার নাম আর্জেন্ট, সেটি লঞ্চ স্টেশনে নিয়ে গাছের শিকড়ে বসিয়ে দিব। এতে এই গাছগুলোর ক্ষমতা কমে যাবে এবং পৃথিবী আবার আগের মতো হয়ে যাবে। আর এই মিশনের জন্য পুরো পৃথিবী থেকে 141 জনের একটি টিম নিয়োজিত করা হয়েছে, যারা পৃথিবীর আলাদা আলাদা অংশে এই মেশিনটি গাছের শিকড়ে বসানোর চেষ্টা করবে। তখনই তারা একটি মেসেজ পায় যে কোনো একটি জিনিস খুব দ্রুত গতিতে তাদের দিকে আসছে। এখন সেখানকার মাটি ফেটে যায়, যার ফলে সেই ডিভাইসটি যেখান থেকে ইউভি লাইট বের হচ্ছিল সেটি মাটিতে দেবে যায়। তার সাথে সাথে কিছু সোলজারও নিচে পড়ে যায়। এখন ডালপালাগুলো সেখানে এসে এই লোকগুলোর ওপর অ্যাটাক করে দেয়। প্রথমে তো তারা কিছু সময়ের জন্য সেগুলোকে আটকে রাখতে পারে, কিন্তু এই সব কিছুর মাঝে তাদের লিডার আহত হয়ে যায়। কিন্তু তখনই সেখানে একটি বেশ বড় ডাল চলে আসে, যা দেখতে একদম ড্রাগনের মতো লাগছিল। মনে হচ্ছিল জীবন্ত প্রাণীর মতো ডালটি সবকিছু দেখতে পায়, কিন্তু আসলে সে দেখতে পেত না। তাই তারা চুপচাপ সেখান থেকে এগুতে থাকে। কিন্তু তখনই সেই বিপজ্জনক ডালটি ইউয়ানের কাছে চলে আসে, যাতে ভয় পেয়ে ইউয়ান পিছু হাঁটতে থাকে। কিন্তু এর মধ্যেই সেখানে থাকা কিছু বোতল নিচে পড়ে যায়, যার আওয়াজ সেই ডালটি শুনে ফেলে। তাই এখন সে ইউয়ানের পেছনে পড়ে যায়। সে যখন ইউয়ানকে আক্রমণ করতে এগিয়ে আসে, ঠিক তখনই ইয়াং সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। আর পেছন থেকে লিডারও সেটির ওপর গুলি চালাতে থাকে, যার ফলে সেই ডালটি এখন লিডারকে নিজের ভেতরে টেনে নেয়। এরপর লিডার সবাইকে সেখান থেকে চলে যেতে বলে আর নিজের হাতেই গ্রেনেড ব্লাস্ট করে দেয়। তখন এই ব্লাস্টের কারণে মানুষ বাইরে এসে পড়ে। সাথে সাথে ব্লাস্টের কারণে লিডারও সেখানেই মারা যায়। দেখতে দেখতে সেখানে বাকি সোলজাররাও চলে আসে। এরপর লিমোকে তাদের নতুন লিডার বানানো হয়। লিমো সবাইকে বলে যে আমাদের লিডার আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে, তাই এখন আমাদের যে কোনো মূল্যে এই মিশন সম্পূর্ণ করতেই হবে। এরপর তাদের মধ্যে একজন ইয়াংকে তাদের সাথে এই মিশনে সামিল হওয়ার কথা বলে, কারণ ইয়াং একজন সায়েন্টিস্ট ছিল যার প্রয়োজন সামনে তাদের পড়তে পারে। কিন্তু ইয়াং বলে যে আমি আমার মেয়েকে বিপদে ফেলতে পারবো না, তাই আমি এখন এই মিশনে যোগ দিতে পারছি না। এই কথা বলে সে ইউয়ানকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। এখন ইউয়ান তার বাবাকে বলে যে আমি এই লোকগুলোর সাথে মিলে পুরো পৃথিবীকে বাঁচাতে চাই। এখন ইউয়ানের জেদের কারণে ইয়াং রাজি হয়ে যায় এবং এই মিশনে অংশ নেয়। এরপর তারা সামনে এগিয়ে যায়, কিন্তু তখনই তারা সিগন্যাল থেকে জানতে পারে সেই বিপজ্জনক গাছের দ্বিতীয় ঢেউ দ্রুত তাদের দিকে ধেয়ে আসছে। আর দেখতে দেখতেই সেখানকার মাটি ফাটতে শুরু করে। মাটি ফাটার কারণে ওখানকার বিল্ডিংগুলো ভেঙে পড়তে থাকে, কিন্তু তারা কোনোভাবে বেঁচে সেখান থেকে সামনে দৌড়াতে থাকে। এখন ইয়াং এক সোলজারকে জিজ্ঞাসা করে যে এই ওয়েব তো 2 দিন পরে আসার কথা ছিল, কিন্তু এখনই কিভাবে সেটা চলে আসলো। এতে সেই সোলজার বলে যে আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এটি শুরু হবে। এখন সেই বিপজ্জনক ডালপালাগুলো তাদের দিকে আসতে থাকে, কিন্তু তারা সঠিক সময়ে বাসের ভেতরে চলে যায়। আর ডালপালাগুলো যখনই তাদের দিকে আসে, তাদের বাস সেই ডালপালাগুলোর উপরে চলে আসে, যার ফলে এখন তাদের বাস সামনের দিকে এগোতে থাকে। কিন্তু হঠাৎই বাসটি একটি বিল্ডিং এর সাথে ধাক্কা খায়। এরপর তারা সবাই বাস থেকে বাইরে চলে আসে। তখন একজন সোলজার বলে যে ডালপালাগুলো সব শান্ত হয়ে গেছে। তখন সেখানে থাকা আরো একজন সোলজার বলে এটা তো কেবলমাত্র শুরু, এর থেকে ভয়ঙ্কর ও বিপজ্জনক ঢেউ তো সামনে আসছে। এরপর তারা তাদের কমান্ডারের সাথে কন্টাক্ট করার চেষ্টা করে, কিন্তু তাদের কন্টাক্ট হতে পারে না, কারণ ওখানকার সিগন্যাল চলে গিয়েছিল। কিন্তু সেখানে সামনেই একটি টাওয়ার দেখা যায়। ইয়াং বলে যে আমাদের সেখানে গিয়ে কমান্ডারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা উচিত। তাই তারা সবাই সেই বিল্ডিং এ যাওয়ার জন্য বের হয়, কিন্তু সেখানে যাওয়ার জন্য লোহার একটি ছোট্ট ব্রিজ ছিল, যার অবস্থাও খুবই খারাপ ছিল।
যেহেতু তাদের কাছে আর দ্বিতীয় কোনো পথ ছিল না, তাই সেটির ওপর দিয়েই তারা সামনে এগোতে থাকে। কিন্তু তারা যখন এগুচ্ছিল সেখান থেকে একটি বিল্ডিং ভাঙতে শুরু করে। ভাগ্যক্রমে বিল্ডিংটি তাদের স্পর্শ না করেই নিচে পড়ে যায়, কিন্তু এতে ভয় পেয়ে ইউয়ান নিচে পড়ে যায়। তবে সঠিক সময়ে একজন সোলজার দড়ি ধরে ঝুলে তাকে বাঁচিয়ে নেয়। এখন ইয়াং সেই দড়িটি উপরে টানার চেষ্টা করে, কিন্তু ওজন অনেক বেশি হওয়ার কারণে দড়িটি দুর্বল হতে শুরু করে। তাই সেই সোলজার নিজে দড়ি ছেড়ে দিয়ে ইউয়ানের প্রাণ বাঁচানোর জন্য নিজের স্যাক্রিফাইস করে দেয়। কিছুক্ষণ পর ইয়াং ইউয়ানকে উপরে টেনে তোলে। এরপর তারা সবাই সামনের দিকে এগুতে থাকে, কিন্তু এখন পেছনের দিক থেকে সেই ব্রিজটিও ভাঙতে শুরু করে। কিন্তু সঠিক সময়েই তারা সেই বিল্ডিং পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। বিল্ডিংয়ে আসার পর তারা মেশিনটি অ্যাক্টিভেট করে কমান্ডারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যেখানে কমান্ডার এবং বাকি 141 জনের টিম তাদের একটি শকিং ইনফরমেশন দেয়। অর্থাৎ দ্বিতীয় মারাত্মক ঢেউ 4 ঘন্টার মধ্যেই আসতে চলেছে। তাই এখন আমাদের এই মিশন থামাতেই হবে, কারণ আমরা ডিভাইসটি একদম শেষ পর্যন্ত বসাতে পারবো না। সেখানে অনেক ডালপালা গাছের শিকড়কে ঘিরে রেখেছে, তাই এখন থেকেই এই মিশনটি বন্ধ করা হচ্ছে। কিন্তু এই কথা শুনে ইয়াং কমান্ডার এবং বাকি টিমকে বলে যে এই ধ্বংসলীলায় আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আর যারা পৃথিবীর আলাদা আলাদা প্রান্ত থেকে এই মিশনে যুক্ত হয়েছেন এবং যারা এই ধ্বংসযজ্ঞে বেঁচে আছেন তাদের প্রত্যেকেই কাউকে না কাউকে হারিয়েছে। যদি দ্বিতীয় ঢেউ চলে আসে তবে যারা বেঁচে আছে তারাও মারা যাবে। তাই আমাদের শেষ চেষ্টা হিসাবে এই মিশন পুরো করা উচিত। যারা এই মিশনে মারা গেছে তাদের স্যাক্রিফাইস বিফলে যেতে দেওয়া উচিত হবে না, মিশন সাকসেসফুল হোক অথবা না হোক। ইয়াং এর এই কথাগুলো শুনে তাদের পুরো টিম রেডি হয়ে যায়। কমান্ডার আরও একবার তাদের সাবধান করে টিম যদি তাদের মিশন পুরো করতে চায় তবে নিজেদের ঝুঁকিতেই করতে হবে। কথাটি শোনার পর তারা সবাই রাজি হয়ে যায়। এরপর ইয়াং এবং বাকি সবাই তাদের লঞ্চ স্টেশনে পৌঁছে যায়। এরপর তারা সেই ডিভাইসটি লঞ্চ করে দেয়, কিন্তু ডিভাইসটি মাটির ভেতরে যাওয়ার পর একদম গভীর পর্যন্ত যেতে পারে না, কারণ সেখানে গাছের ডালপালা থাকার কারণে সেটি সেখানেই আটকে যায়। অন্যদিকে পুরো পৃথিবীতে বাকি টিমগুলো নিজেদের ডিভাইস লঞ্চ করতে ব্যস্ত হয়ে পড়ে। আর সব থেকে বেশি আশা ছিল চাইনিজ টিমের উপরে, যাদের সঙ্গে ইয়াং ছিল। এখানে ইয়াং এবং তার বাকি সঙ্গীরা কিছুই বুঝতে পারছে না আসলে তাদের কি করা উচিত। কিন্তু তখনই তারা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তখন লিমো তাদেরকে জানায় যে এই আওয়াজ আসলে আগ্নেয়গিরি থেকে আসছে। আসলে লঞ্চ স্টেশন চালানোর জন্য যে এনার্জি ব্যবহার করা হয় তা আগ্নেয়গিরি থেকে পাওয়া যায়, আর এটিকে স্টেবল রাখার জন্য মাটির ভেতরে কিছু মেইনটেইন সিস্টেম বানানো হয়েছে যাতে আগ্নেয়গিরি কন্ট্রোলে থাকে। এখন ইয়াং এর মাথায় একটা আইডিয়া আসে। এখন সে তার আইডিয়া সবার সাথে শেয়ার করে। সে বলে আমাদের এখন উচিত সেই মেইনটেইন সিস্টেম বন্ধ করে দেওয়া, যার ফলে লাভা মাটির নিচে থাকা গাছের ডালপালাগুলোকে পুড়িয়ে ফেলবে। সাথে সাথেই গাছের ডালপালাগুলো গলে পুড়ে শেষ হয়ে যাবে। আর এমনটা হলেই আমাদের ডিভাইসটি গাছের শেকড় পর্যন্ত পৌঁছে যাবে। তখনই দলের একজন সোলজার সেই সিস্টেমটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ডিস্টেন্স বেশি থাকার কারণে সেই মেইনটেইন সিস্টেম বন্ধ হয় না। অন্য এক সোলজার বলে যে আমরা সেখানে গিয়ে একটি ব্লাস্ট করে দেব। তার এই কথা শুনে বাকি সবাইও একমত হয়। এখন লিমো এবং অন্য সোলজাররা বোমা নিয়ে সেখানে যাওয়ার জন্য বের হয়। তাদের সাথে ইয়াংও সেখানে যায়, কারণ সেখানে কোনো টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হতে পারে। যখনই তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে পৌঁছায় তাদের সামনে অনেকগুলো গাছের ডালপালা চলে আসে। এরপর সেই গাছগুলো এক এক করে তাদের ওপর হামলা করতে থাকে। এতে ইয়াং মারাত্মকভাবে আহত হয়ে যায়, কিন্তু যে অন্য সোলজারটি ছিল সে একাই তাদের সাথে লড়াই করতে থাকে। সে বলে তোমরা দুজন এখন সামনের দিকে এগিয়ে যাও, কিন্তু শেষে সেই সোলজার স্যাক্রিফাইস করে একটি গ্রেনেড ব্লাস্ট করে তাদের যাওয়ার রাস্তা বানিয়ে দেয়। যেহেতু তাদের কাছে সময় ছিল না, তাই তারা সেই সোলজারের মৃত্যুর আফসোস না করেই সেখান থেকে চলে যায়। দরজাটি খোলার জন্য ইয়াং লিমোকে একটি ভারী জিনিস আনতে বলে। লিমো যখন সেই জিনিসটি খুঁজতে যায়, ইয়াং দরজা খুলে ভিতরে চলে যায় এবং ভিতর থেকে লক করে দেয়। সে লিমোকে শান্ত হতে বলে এবং জানায় যে আমি অনেক বেশি ইনজোর্ড হয়ে গেছি, তাই আমি আর ফেরত যেতে পারবো না। আমার মৃত্যুর পর আমার মেয়ের এই পৃথিবীতে কেউ থাকবে না, তাই প্লিজ আমার মেয়ের দিকে খেয়াল রেখো। এ কথা শুনে লিমো কাঁদতে শুরু করে, কারণ সে জানতো ইয়াং সবাইকে বাঁচানোর জন্য স্যাক্রিফাইস করতে যাচ্ছে। কিন্তু এখন লিমোর কাছে আর কোনো অপশনই ছিল না, তাই সে দৌড়ে উপরে বাকি সবার কাছে চলে আসে। এদিকে ইয়াং ইনজোর্ড হওয়া সত্ত্বেও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল।
অবশেষে সে মেইনটেন্স রুমে গিয়ে পৌঁছায়। সেখানে সিসিটিভির মাধ্যমে সে তার মেয়েকে বলে যে তোমার বাবা পৃথিবীকে বাঁচানোর জন্য স্যাক্রিফাইস করেছে, আর এতে তোমার বাবার ওপর গর্ব হওয়া উচিত। কিন্তু ইউয়ান কাঁদতে কাঁদতে বলে, বাবা আমার পৃথিবী চাই না, আমার আপনাকে চাই। কিন্তু ততক্ষণে ইয়াং এর কাছে থাকা বোমাটির টাইম শেষ হয়ে যায়। তখনই সেই বোমাটি ব্লাস্ট হয়ে যায়, আর এমনটা হতেই সেখানকার সব লাভা গাছগুলোর ওপর গিয়ে পড়তে থাকে, আর সঙ্গে সঙ্গেই সেই গাছগুলো গলে যেতে শুরু করে। এমনটা হতেই ডিভাইসটি একদম গাছের শেকড় পর্যন্ত পৌঁছে যায়, আর দেখতে দেখতে পুরো পৃথিবী থেকে সেই গাছগুলো কমতে শুরু করে। এদিকে কমান্ডার এবং বাকি সবাই নিজেদের মিশন সম্পূর্ণ হতে দেখে খুব খুশি হয়ে যায়। সিনেমার একদম শেষের দিকে আমরা ইউয়ানের কথা শুনতে পাই। সে বলে যে মানুষ নিজেকে অনেক বড় এবং গ্রেট মনে করে, কিন্তু মানুষ প্রকৃতির সামনে কিছুই নয়। তাই আমাদের এখন উচিত প্রকৃতির কোনো ক্ষতি না করা। আর ইউয়ানের এই কথার সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনারা যদি এরকম সিনেমা দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করবেন।